আমরা আছি ডক্টর শুভ্র দাস গাইনোকোলজিস্টের সঙ্গে। আপনাদের কীরকম লাগছে আপনারা আমাদের কমেন্টে লিখে জানান। আর আরও যদি কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর যোগাযোগের ফোন নাম্বার আমরা আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এবার আসছি শুভ্রদা, যে বিবাহিত জীবনের পর তো একটু বায়োলজিক্যালি একটু চেঞ্জেস আসে মেয়েদের, তখন হয়তো পিরিয়ডিক্যাল যে অনিয়মিত মানে পিরিয়ড বা ইরেগুলারিটি হয়, যে সেটা কি স্বাভাবিক নাকি সেটা হয় না? মানে মেয়েদের জীবনে চেঞ্জ আসে মানে সাইকোলজিক্যাল বলছি। সাইকোলজিক্যাল তো একটা। হ্যাঁ, সাইকোলজিক্যাল চেঞ্জ একটা তো হয়ই। ইমোশনাল ফ্যাক্টরের সঙ্গে পিরিয়ডের একটা ওতপ্রোত জড়িত আছে, সম্পর্ক আছে। আচ্ছা। এগুলো খুব ভালো প্রমাণ পাওয়া যায়। তোমাদেরও হয়তো এক্সপিরিয়েন্স থাকতে পারে, পরীক্ষার সময় খুব বেশি টেনশন করলে অনেক সময় পিরিয়ড গন্ডগোল করে, হতে চায় না, দেরি হয়। সেরকম স্পোর্টস ওমেন যারা ফাইনাল মানে কোনো ইভেন্টের আগে খুব প্র্যাকটিস করে টরে, তাদেরও এরকম অসুবিধা হয়। তো এটা কমন। বিয়ের পরেও যদি তার অ্যাটমসফিয়ার, নতুন জায়গার অ্যাটমসফিয়ার স্যুট করছে না, পিরিয়ডে গন্ডগোলটা হতে পারে। বিশেষ করে ডিলেড পিরিয়ডটা বেশি হয় ওদের। এটা স্বাভাবিক, মানে টু সার্টেন এক্সটেন্ট স্বাভাবিক। তার মানে এটা এই নয় যে চলতেই থাকবে, একটা দুটো সাইকেল অবধি হতে পারে, একটু কিন্তু তার irregular। আগে হ্যাঁ, কিন্তু প্রেগনেন্সি এসে গেল কিনা সেটাও দেখতে হবে। হ্যাঁ, মানে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া মানেই তো প্রেগনেন্সি নাও হতে না পারে, না, মানে সেটা তো। হ্যাঁ, নাও হতে পারে, কিন্তু ফার্স্টে সব মানে চিকিৎসা করার বা ম্যানেজ করার প্রথম স্টেপ হচ্ছে ইউরিন টেস্ট করে বাদ দেওয়া যে প্রেগনেন্সি নেই, দেন ইউ গো হেড। আচ্ছা, মানে এই যে প্রেগনেন্সি টেস্ট এখন যেটা বেরিয়েছে কিটগুলো, সেগুলো তো রিলায়েবল। এলাইজা টেস্ট, হ্যাঁ, অ্যাবসলিউটলি রিলায়েবল, সবাই ওই টেস্টেই করে। এছাড়া আর একটা অপশন আছে ব্লাড টেস্ট করা। সেটা যখন ডাউটফুল হয়, আমাদের কোনো সন্দেহ হয় যে তখন করি আমরা, আদারওয়াইজ তো ওটাই 100%। আচ্ছা, এবার আমি বলছি যে এই পিলস নেওয়া বা ইমার্জেন্সি পিলসও অনেক সময় অনেক মেয়েরা নেয়, খুব বেশি নেওয়া কি ক্ষতিকারক? না না, এমার্জেন্সি পিল ইজ নট হেলদি। নট হেলদি? না, এমার্জেন্সি ইজ ফর এমার্জেন্সি অনলি। কেউ যদি এমার্জেন্সিটাকে ভাবে যে আমি ক্যাজুয়ালি নেবো, এমার্জেন্সি পিল খাবো, সেটা ঠিক না। মানে সব সময়ের জন্য না, মানে না না, কখনো একবার একবার করে নিল ঠিক হ্যাঁ, আছে। মাসে একবার করলেও 6 মাসে একবার খেলেও ঠিক আছে, কিন্তু যে মাসে 4বার করে এমার্জেন্সি পিল খাচ্ছে, তার মুশকিলটা হচ্ছে আমাদের যে ন্যাচারাল হরমোন সাইকেলটা আছে, এক পিরিয়ডে একটা পার্টিকুলার টাইম থেকে ইস্ট্রোজেন হরমোনটা শরীরে বেশি প্রমিনেন্ট থাকে। তার জন্য আমাদের যে জিনিসটা বলছিলাম যে একটা বিছানা মতন তৈরি হয়, ইউট্রাস ভেতরে একটা লেয়ার পড়ে, প্রোজেস্টেরন সেটাকে ম্যাচিওর করে, তারপরে বন্ধ হয়ে গেলে উইথড্রয়াল ব্লিডিং হয়। কিন্তু যদি মাঝখানে ইমার্জেন্সি পিল খাওয়া যায়, এগুলো কিছুই না, এগুলো হাই ডোজ প্রোজেস্টেরন। ও হাই ডোজ প্রোজেস্টেরন দিয়ে উইথড্রয়াল ব্লিড করিয়ে দেওয়া হয়, মানে ওই ইউট্রাইন এনভায়রনমেন্টটাকে নষ্ট করে দিয়ে ডিস্টার্ব করে দেওয়া হয় যেন প্রেগনেন্সি না আসতে পারে। তার হ্যাঁ। জন্য এমার্জেন্সি পিল খেলে 30-40% চান্স ব্লিডিং হয়। আজকে এমার্জেন্সি পিল খেলে পরশুদিন একটা ব্লিডিং হবে। কেউ যদি বেশি এমার্জেন্সি পিল খেয়ে ফেলে, তাহলে তা পুরো ওই হরমোনাল সিস্টেমটাই ডিস্টার্বড হয়ে যাবে। হ্যাঁ। সুতরাং এমার্জেন্সি পিল ইজ ফর অনলি এমার্জেন্সি। কিন্তু রেগুলার পিল যেগুলো পাওয়া যায়, 21 ডেজ পিল, আজকাল 24 ডেজ পিল বেরিয়েছে, দ্যাট ইজ গুড ফর কন্ট্রাসেপটিভ পারপাস, এবং আদারওয়াইজ গুড আনলেস কারো ডায়াবেটিস আছে বা কোনো এই কন্ট্রাইন্ডিকেশন আছে। পিলস খেয়ে অনেক সময় শারীরিক অনেক পরিবর্তনও হয়, যে মোটা হয়ে যাচ্ছে বা কিছু চুল পড়ে যায় বা স্কিনের এফেক্ট হয়, এরকম আমার আমি শুনেছি। বা সেটা পার্টিকুলার এই জন্যই হচ্ছে পিলস নিলে, সেটা কি হয় কখনো? না, হওয়া উচিত নয়। পিলসের জন্য কারো ওজন বেড়ে যাবে, এটা একদমই ভুল ধারণা। আচ্ছা। 100 জন মাকে যদি আপনি দেখেন ডেলিভারির পরে 5 বছর, তার মধ্যে হয়তো 5 জন পিল খাবে, 95 জন খাবে না, কিন্তু 100 জনেরই ওজন বাড়বে, কেউ কমাতে পারবে না। তো পিল ইজ নট রেসপন্সিবল। আর পিল খেলে যে চুল পড়ে যায়, এ হয়ে যায়, হওয়া উচিত নয়। কারণ পিল তো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনটা, ন্যাচারাল প্রোজেস্টেরন ইস্ট্রোজেন হরমোনটাকে সাপ্রেস করে একটা স্টেডি লেভেলে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দিয়ে যাচ্ছে। তার যে শরীরে তো ইস্ট্রোজেনের অভাব হচ্ছে তা তো নয়। সুতরাং হেয়ার লস হওয়ার বা অন্য কিছু হওয়ার বা স্কিন খারাপ হয়ে যাওয়ার কোনো কারণ তো নেই, কারণ ইস্ট্রোজেন তো আছে। যেমন এমন বলতে পারি, কোনো দুর্ঘটনা বা কারণের জন্য কারো হয়তো ওভারি খুব কম বয়সে বাদ চলে গেছে, তো তাকে আমরা কি করে মেনটেন করি তার হরমোন প্রোফাইল? তো আমরা তো ইস্ট্রোজেন হরমোন দিই তাকে, আচ্ছা। তাকে তো ইস্ট্রোজেন হরমোন দিয়ে থাকি। যেমন আমাদের পিলেও তো ইস্ট্রোজেন হরমোনই দেওয়া আছে, তার সঙ্গে প্রোজেস্টেরন দেওয়া আছে পিরিয়ডটা করানোর জন্য। তো এতে যে শরীরে খুব খারাপ হবে তা না। অবশ্যই যাদের মাইগ্রেন আছে, মাইগ্রেন বেড়ে যেতে পারে, সেটা যে কোনো, এমনি যাদের মাইগ্রেন থাকে তাদের পিরিয়ডের সময় মাইগ্রেন বাড়ে। মাইগ্রেন বাড়ে। বা
লিভারের কোনো প্রবলেম আছে, লিভার খারাপ মানে লিভারে এনজাইম বেশি বা লিভারের কোনো প্রবলেম, তারা নিতে সেগুলো পারবে না। সেগুলোর মানে যাদের এই পিরিয়ডের সময় মাইগ্রেনের সমস্যা হয়, পিলের কথা যদি নাই ধরি, তাহলে তারও তো ট্রিটমেন্ট আছে। মাইগ্রেন ট্রিটমেন্ট মাইগ্রেনের মতো। না মানে এই পার্টিকুলার পিরিয়ডিক্যালি না, সে তো মাইগ্রেন কতগুলো জিনিস মাইগ্রেনকে স্টিমুলেট করে। সে কফিও স্টিমুলেট করে, রোদে বেরোনোটা স্টিমুলেট করে, আচ্ছা, সেটা অনেক কিছু। পিরিয়ডটাও তাই? পিরিয়ডও একটা এরকম ঘটনা যখন স্টিমুলেট করে, বা যারা তখন ওসি খেলে তাদের মাইগ্রেনটা বেশি ঘন ঘন হতে থাকে। আচ্ছা তো আচ্ছা অ্যাভয়েড করি আমরা। রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে যার লিভার প্রবলেম ডিজিজ আছে, যার ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, সিভিয়ার হাইপারটেনশন আছে, কার্ডিয়াক রিস্ক আছে, তাদের হয়তো আমরা অ্যাভয়েড করতে পারি, অ্যাভয়েড করতে আচ্ছা পারি। আচ্ছা